শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার। ভারতে এমন বহু যোগী আছেন যাঁরা ওইসব যোগ কৌশল আয়ত্ত করে বহু আশ্চর্য ক্ষমতা লাভ করেছেন। মার্ক টোয়েন লিখেছেন, ভাস্করানন্দকে প্রণাম করতে গিয়ে দেখেন তিনি আসনে নাই, অথচ সেই সভায় স্বয়ং বড়লাট উপস্থিত ছিলেন। বড়লাট সেদিন প্রোটোকল নিয়ম রক্ষার জন্যই এসেছিলেন। মার্ক টোয়েন তাকিয়ে দেখছিলেন, হঠাৎ আসন বেদির ওপরে শূন্য থেকে শোনা গেল ভাস্করানন্দের কলকণ্ঠ, সাহেব তুম ঢুঁড়তা হো মুঝে, আভি আ রাহা হই। পরক্ষণেই মার্ক টোয়েন সবিস্ময়ে দেখলেন ভাস্করানন্দ নিজের আসনেই বসে আছেন। আগমন নির্গমনের পথে আসন বেদিকে ঘিরে দিকপালরা বসেছিলেন। এটা কি করে সম্ভব? এই ভেবে শুধু মার্ক টোয়েন নয়, সবাই সেদিন স্তব্ধ ও হতবাক হয়ে গিয়েছিলেন। ভাস্করানন্দ নিজেই এর জবাব দিয়েছিলেন, इसको तुम लोग कोई इंद्रजाल मत समझो, ये हमारा ভারতীয় বিজ্ঞান শৈলী है। আসল কথা হলো, যোগ নিয়ে নানা অনাচার আজগুবি ধারণা মানুষের মনে থাকলেও প্রকৃতপক্ষে যোগশাস্ত্র একটি পরিপূর্ণ বিজ্ঞান। এখন যাকে বিজ্ঞান বলা হয়, বৈদিক ভারতে তাকেই রহস্যশাস্ত্র অর্থাৎ যোগ বলা হতো। প্রকৃত যোগী হলেন প্রকৃত বিজ্ঞানী। যোগের নিয়মাধীন খাদ্য ও ক্রিয়াকৌশল প্রভৃতি সব কিছু বিচার করলে এবং আধুনিক বিজ্ঞানের সঙ্গে তার অত্যাশ্চর্য মিল দেখলে কোনোই সন্দেহ থাকে না যে বিজ্ঞানীদের সায়েন্টিফিক রিসার্চের মতো প্রকৃত যোগী প্রকৃত দুর্গেয় রহস্য আবিষ্কারের পেছনে ধ্যানমগ্ন থাকেন। যাই হোক, আমরা কথা বলতে বলতে ভজনাশ্রমে ফিরে এলাম। আমি মুখ হাত ধুয়ে ঘরে ঢুকে পেট ভরে জল খেলাম। নিজের আসনে বসে থাকতে থাকতে পরিক্রমা পথের নানা কথা মনের মধ্যে ভিড় করে এলো। ভাবতে লাগলাম, সঙ্গী সাধুরা কেউ কম নন। আজ আর কোথাও যেতে ইচ্ছে হলো না, কিন্তু আমার সঙ্গীরা সকলেই গেছেন ওঙ্কারেশ্বরজির সান্ধ্য আরতি দেখতে। আমি বসলাম ডায়েরি লিখতে। একে একে লিখে ফেললাম সোমানন্দজির কথা, রঞ্জনের দীক্ষার কথা, বিষ্ণুপুরীর সাধু সম্মেলন ও রামদাসজির কথা, প্রলয়দাসজির ওঙ্কার তত্ত্বের ব্যাখ্যা। সঙ্গীরা ওঙ্কারেশ্বরের আরতি দেখে ফিরে আসার পরেই আমার খুব ঘুম পাচ্ছে বলে শুয়ে পড়লাম। সকালে যখন জেগে উঠলাম তখন পূর্বাকাশে অরুণোদয় হচ্ছে। আমি শুনতে পাচ্ছি রামদাসজির মধুর কণ্ঠস্বর। তিনি ভক্তি মিশ্রিত কণ্ঠে রামচরিতমানস থেকে নবদুর্বাদল রামচন্দ্রের রূপের বর্ণনা করছেন। আমি ও আমার সঙ্গীরা পটিতীর্থের ঘাটে স্নান করতে গেলাম। আমি যথারীতি স্নান তর্পণাদি সেরে মন্দিরে ঢুকে শিব সহস্রনাম পাঠ করলাম। পাঠান্তে ওঙ্কারেশ্বরজির মাথায় জল ঢেলে ফিরে এসে দেখি কয়েকজন সাধু এসেছেন রামদাসজিকে দর্শন করতে। কিছুক্ষণ পরেই তাঁদের সঙ্গে রামদাসজি আমাদের ঘরে ঢুকলেন। মঙ্গলদাসজি আমাদের সকলের জন্য শরবত নিয়ে এলেন। পরিচয় পর্বের পর রামদাসজির বয়সী একজন বৃদ্ধ সাধু পরিষ্কার বাংলায় বললেন, আমি বহুবার বাংলাদেশের বিভিন্ন স্থানে পরিভ্রমণ করেছি। বাংলাদেশে মহাকবি কৃত্তিবাস ওঝার কৃত্তিবাসী রামায়ণ বাঙালি মাত্রেরই প্রাণের বস্তু। বাঙালি জন্মগ্রহণ করে কৃত্তিবাসের রামায়ণ শুনতে শুনতে। কোনো আনন্দোৎসব কালে, আধি ব্যাধি বিপদ আপদের কালেও বাঙালি রামায়ণ পাঠ করেন। কৃত্তিবাসের কল্যাণে রামায়ণ বাঙালি জীবনের শিরায় শিরায় প্রবাহিত হলেও মহাকবি কৃত্তিবাসের বাংলা রামায়ণ এবং মহর্ষি বাল্মীকির রামায়ণে কিছু পার্থক্য রয়েছে। যাই হোক, আমি বললাম, সকালে ওঙ্কারেশ্বর মন্দিরে প্রভুর পূজাপাঠ ও বিকেলে আপনার মুখ থেকে শ্রীরামচরিতমানসের দোহা শুনে আমাদের বেশ আনন্দেই কাটছে। এবার আমরা বেরিয়ে পড়তে চাই, অনেক পথ এখনো বাকি।
আমার কথা শুনে রামদাসজি থমথমে মুখে বসে পড়লেন। তারপর নিঃশব্দে গম্ভীর মুখে উঠে গেলেন নিজের ঘরে। হরানন্দজি বললেন, এখানে আসার সঙ্গে সঙ্গে বৃদ্ধ সাধুকে এভাবে তোমার বলা উচিত হয়নি। তার কাছ থেকে যে স্নেহ ও সমাদর পেয়েছি, তাতে তাকে আমাদের যাত্রার কথা পরে রয়েছে বললেই ভালো হতো। অল্পক্ষণ পরে রামদাসজি ফিরে এলেন একটি লাল কাপড়ে মোড়া একটি বই নিয়ে। সেটি আমার হাতে দিয়ে বললেন, উত্তরতট পরিক্রমাকালেই যখন তুমি এখানে ছিলে, তখনই রামচরিত মানস আমি তোমাকে দিয়েছিলাম, কিন্তু দুর্গম পথে দূরকে শোলা ভারী বলে এই বই তুমি নাওনি, কিন্তু কথা দিয়েছিলে ফিরবার পথে নিয়ে যাবে। সেই থেকে এই বই আমি যত্ন করে রেখে দিয়েছি। এবার তোমাকে এটা নিয়ে যেতেই হবে। আমি কোনো কথা বলতে পারলাম না। সংসার বিরক্ত নিরাসক্ত সাধুর স্নেহে আমি অভিভূত। আমার দু চোখ বেয়ে অবিরল ধারে অশ্রু গড়িয়ে পড়ছে। তাকে প্রণাম করে তার হাত ধরে আমি বললাম, আপনার স্নেহের দান এই বইটি আমি অবশ্যই নিয়ে যাব। আপনার দেওয়া বইটি নিশ্চয়ই পবিত্র স্মারক চিহ্ন হিসাবে রাখার যোগ্য। দেখলাম রামদাসজি স্বাভাবিক হয়ে গেছেন। বললেন, সন্ধেবেলা তোমরা প্রভুর শয়ন আরতি দেখে এসো। কাল যাত্রার পক্ষে শুভ দিন। আমি খোলা মনে তোমাদের যাত্রার অনুমতি দিলাম। আমরা মন্দিরের পথে রওনা হলাম। মনের চিন্তা স্রোত নানা দিকে দৌড়ে বেড়াতে লাগলো। আজ ওঙ্কারেশ্বরে শেষ দিন। আজ বড় ক্লান্ত লাগছে। শরীর ও মন অবসাদে ভরে আছে। জীবনে রামদাসজির সঙ্গে আর দেখা হবে কিনা জানি না, কিন্তু সারা জীবন তার স্নেহ যত্ন মনে রাখব। ওঙ্কারেশ্বর মন্দিরে গিয়ে ওঙ্কারেশ্বরের শয়নারতি দেখে তার কৃপা প্রার্থনা করে ফিরে এলাম ভজন আশ্রমে। শেষ রাত্রিতেই উঠে পড়েছি। মঙ্গল আরতির সময় সকলের সঙ্গে আমরাও তাদের সঙ্গে ভজনে যোগ দিলাম। আরতি শেষ হতেই আমরা প্রাতকৃত্য শেষ করে এসে মহাত্মা রামদাসজির কাছে বিদায় প্রার্থনা করলাম। তাকে প্রণাম করে ষড়ঙ্গী মহারাজ, মঙ্গলদাসজি এবং দীনদয়াল সকলের সঙ্গে কোলাকুলি এবং নমস্কার আদি সেরে হর নর্মদে হর ধ্বনি দিতে দিতে গাঁটরি তুলে নিলাম। সকলেই আমাদের সঙ্গে এলেন কোটি তীর্থের ঘাট পর্যন্ত। রামদাসজি, মঙ্গলদাসজি, দীনদয়াল সহ সকলের চোখেই জল। নৌকা চলেছে এই শৈলদ্বীপ হতে নর্মদার দক্ষিণ তটে। নৌকা হতে দেখতে পাচ্ছি রামদাসজি হাত তুলে আশীর্বাদের ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। এই ভজনাশ্রম এবং আশ্রমিকদেরকে কখনো ভুলতে পারবো না। নৌকা বিষ্ণুপুরীর তটে এসে ভিড়ল। নৌকা থেকে নামলাম। পথের পরিচয় পথেই শেষ হলেও বিষ্ণুপুরীর ঘাটে পা দেবার সঙ্গে সঙ্গে রঞ্জনের কথা মনে পড়ায় বুকের ভিতরটা গুমড়ে গুমড়ে উঠছে। একটুখানি পশ্চিম দিকে পিছিয়ে গেলেই তো মার্কণ্ডেয় শিলার কাছে রঞ্জনের দেখা পাবো, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই। মহাত্মা সোমানন্দজির রুদ্র শাসন উপেক্ষা করার মতো শক্তি আমাদের কোথায়? দেহ মন অবশ হলেও হর নর্মদে করতে করতে আমরা সবাই কম্বল ঝোলা পিঠে ফেলে হাঁটতে লাগলাম পূর্ব দিকের পাহাড়ের গা বেয়ে। পাথরের গা যেন ঘি দিয়ে মেজে ঘষে চকচকে করা হয়েছে। আধ মাইলটা হেঁটে নর্মদার চরে নেমে হাঁটতে লাগলাম নর্মদার কিনারা ধরে। দূরে দূরে পাহাড়ের গায়ে বড় বড় গাছপালার জঙ্গল দেখা যাচ্ছে বটে, কিন্তু আমরা নর্মদার বালুচরের ওপর দিয়েই হাঁটছি। ক্রমশ আমরা মুন্ড মহারণ্যে প্রবেশ করছি। চারদিক প্রভাত সূর্যের উদয় রশ্মিতে ঝলমল করছে। আবার আমরা চড়াইয়ের পথে উঠছি ক্ষীণ পথরেখা লক্ষ্য করে। ঠিক এই সময়ই জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো এক ক্ষীণ চেনা চেনা কণ্ঠস্বর। মনে হচ্ছে কখনো শব্দটা আমাদের দিকে এগিয়ে আসছে, কখনো বা দূরে সরে যাচ্ছে। আমরা উৎকর্ণ হয়ে উঠলাম। আজ এ পর্যন্তই।
পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন তপভূমি নর্মদা।